যারা আজকে বিরোধী দলে আছেন, পার্লামেন্টে খুব সুন্দর কথা, পার্লামেন্টে একদম বক্তৃতা দেওয়া যায়, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আবার ওনাকে ধন্যবাদও জানান, খুব সুন্দর ছবি উঠান, ভালো, এটা কালচার, এটাই হওয়া উচিত। কিন্তু পার্লামেন্টের বাহিরে গিয়ে যে আচরণটা, আমি নিন্দা জানাই না, তবে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করব, সজাগ থাকার জন্য বলব। কারণ একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাকে কিভাবে মোকাবেলা করেছি আমি সাহস করে বলতে পারি। আমার বিরুদ্ধে কত মামলা ছিল, আমি কিভাবে মোকাবেলা করেছি, শারীরিকভাবে করেছি, মানসিকভাবে করেছি, অত্যাচারিত হয়ে করেছি, নির্যাতিত হয়ে করেছি, জেলখানায় বন্দী হয়ে করেছি, রাস্তায় থেকে করেছি, বারবার আমাকে গ্রেপ্তার করেছে, কোনোদিন মাথা নত করি নাই। সুতরাং কেউ যদি কোনো কারণে, এই দ্বিধার কারণে, দ্বন্দ্বের কারণে, বিভক্তির কারণে, সুযোগের কারণে যদি কোনোভাবে তারা আসতে পারে, তাহলে তারা কি করতে পারে আমার এবং আপনার জানা আছে, আপনাদেরও জানা আছে। 5 তারিখের পর নির্বাচন পর্যন্ত যে সময়টা পর্যন্ত দেশের জন্য আন্দোলনের পরে আমরা খুব পজিটিভ রাজনীতি করেছি কিনা, আসলে তো করেন নাই, এটা হলো বাস্তবতা। তারপরেও যেহেতু একটা ষড়যন্ত্র এবং অভয়ের মধ্যে কাজ করেছেন, বিদায় কিছু আসন পেয়েছেন, খারাপ আসন তো পান নাই। আসন পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু কিছু নির্বাচনী এলাকায় বিএনপির দুর্বলতা ছিল। যদি সেখানে 2 জন প্রার্থী না হতেন, 3 জন প্রার্থী না হতেন, তাহলে আমাদের যদি একজন প্রার্থী করে দিতে পারতাম, আসনের সংখ্যা কত হইতো এটাও হিসাবে রাখতে হবে। আরেকদিকে এখানে আমাদের রাশেদ একটু আগে বক্তব্য দিয়েছেন, আমাদের ছোট ভাই গণ অধিকার পরিষদের নেতা, সে এখন নেতা ছিলেন, সে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী হিসাবে কাজ করছেন। তাকে আমি বলবো এখন থেকে মনোযোগ দিতে হবে। বিদেশি ভোট, এটার কি ভোট বলে, পোস্টাল বাড়ির প্রবাসী ভোট, প্রায় কনস্টিটুয়েন্সিতে প্রবাসী ভোটে আমাদের যে করণীয়টা ছিল, এখানে কিন্তু আরেকটা দুর্বলতা ছিল। এবং ওই সময় নির্বাচনের সময় মিডিয়াতে আপনারা দেখেছেন যে কিভাবে সেই প্রবাসী ভোটকে প্রভাবিত করা হয়েছিল। এটাও কিন্তু আরেকটা দুর্বলতার জায়গা। এই সমস্ত জায়গাগুলোকে নতুনভাবে রিপেয়ার করে সম্পূর্ণ শতভাগ ফ্রেশ ইলেকশন ভবিষ্যতে যেন হয়, এখন থেকে নজরে রাখতে হবে, এখন থেকে নজরে রাখতে হবে। মানুষ বাংলাদেশের ইতিহাস সম্পর্কে, রাজনীতি সম্পর্কে এবং স্বাভাবিক একটা রাজনীতি থাকুক, এই ব্যাপারে খুব বেশি ওয়াকিবহাল। মানুষ চায়, মানুষ প্রত্যাশা করে। আরেকটা জিনিস মানুষ প্রত্যাশা করে বিএনপির কাছে, আমাদের কাছে। 17 বছর আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, সবার কিন্তু একটা ডিমান্ড আছে, সবার কিন্তু তাদের চাহিদা আছে। চাহিদা এটা না যে আমাকে একেবারে আপনি বাড়ির বাজার সদাই করে দিবেন, তা না। একটা স্বাভাবিক জীবন, স্বাভাবিক পরিবেশ, আইন শৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্যর যে একটা কন্ট্রোল, আরেকদিকে নিজের একটা পারিবারিক নিরাপত্তা, যেটা আইন শৃঙ্খলার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। তো এই জিনিসগুলা আমরা গত 5 মাস হয়েছে একেবারে যে আমরা খুব বেশি আপনাদের অনেক কিছু সমাধান করে ফেলছি তা বলার কোনো সুযোগ নাই। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তার আন্তরিকতা, তার যে উদ্যোগটা মহৎ, এই ব্যাপারে আমার এবং আপনার মধ্যে, জাতির মধ্যে, দেশের মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি একজন দলের কর্মী হয়ে অনেক সময় ভুল করি বা অনেক সময় জেনে শুনেও অন্যায় করি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা ব্যাপারে
এত বেশি সতর্ক, এত বেশি সজাগ, এবং আমাদেরকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে 17 বছরের আন্দোলন, সর্বশেষ জুলাই আন্দোলন, লড়াই সংগ্রাম, প্রেসিডেন্ট জিয়ার রাজনীতি, মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনীতি, মানুষের প্রতি এই দলের কমিটমেন্ট, বিগত 17 বছরে আমার আপনার কমিটমেন্ট, এটাকে অ্যাকোমোডেট করতে হবে। এবং সেই জন্য তিনি কিছু কর্মসূচি নিয়েছেন। এই কর্মসূচিগুলো যদি আল্লাহর হুকুম আমরা যারা দায়িত্ব নিয়ে কথা বলি, দায়িত্ব নিয়ে সংগঠন চালাই, তার হাতটাকে যদি আমরা একটু জেনে শুনে শক্তিশালী করি, আমার মনে হয় বাংলাদেশে অভাব থাকবে, কিন্তু মনের মধ্যে গোসা থাকবে না, ক্ষোভ থাকবে না, যে না, মাননীয় প্রধানমন্ত্রীর তার সরকারের নেতৃত্বে, তার সরকারের আন্তরিকতার কোনো অভাব ছিল না। এটা হলো বাস্তবতা। আমরা তো গ্রামে যাই, গ্রামে গেলে আমাদের সাধারণ নেতা কর্মীদের কথা শুনি, অনেক সময় ক্ষোভে অনেক কথা বলে ফেলে, তাদেরকে আবার বুঝাই, তাদেরকে আবার বলি, আলোচনা করি। কি আলোচনা? আলোচনাটা হইলে এটা সবার জন্য বলতেছি। এখন কি আপনার বিরুদ্ধে তেমন কোনো মামলা আছে? আপনি কি এখন জেলে যাইতে হয়? আপনি কি দৌড়াইতে হয়? তাহলে একটা স্বাধীন জীবন, বাসা বাড়িতে ঘুমাইতে পারতেছি, এতটুকু তো আমরা পাইছি, এতটুকু তো আমি আশ্বস্ত করতে পারি, অন্তত এই বুঝটা তাকে আমি দিতে পারি। এবং এই বুঝটা যে বড় বুঝ, এটা আপনাকে আমাকে বুঝতে হবে। এরপর আসেন বাংলাদেশ, অনেক অভাব অনটন, বিগত 17 বছরে লুটপাট করতে করতে শেষ, আমরা মন্ত্রণালয় চালাইতে যাই হিমশিম খেতেছি। এই যে দুর্নীতির যে ট্রেন্ড, চুরির যে গাফলা, এটা বিশাল, অনেক ব্যাপক। অর্থ নাই, কড়ি নাই, কিছু নাই, তারপরেও আমাদেরকে অ্যাকোমোডেট করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়, সমন্বয় প্রত্যেকটা জায়গায় করে নিয়ে আসতে হয়, সবাইকে আবার বুঝও দিতে হয়। আমি এমন একটা মন্ত্রণালয়ের দায়িত্বে, প্রতিদিন নদী ভাঙন আসি, আর আমার বাড়িতে হলো নদী ভাঙন এলাকা, মেঘনার পাড়ে, চোখের সামনে দেখতেছি নদী ভাঙতেছে, মেঘনা ভাঙতেছে, কিছু করার নাই, অসহায়, চোখের পানি পড়তেছে। সমাধান করব, সমাধানের পথ অনেক কঠিন। বললেই যে 10টা জিও ব্যাগ ফেলে দিলাম তা কিন্তু না। একটা পার্মানেন্ট ওয়ার্ক ছাড়া এটা সহজে এই নদী ভাঙন রোধ করা যায় না। নদীর পাড়ের মানুষগুলো কিভাবে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আসছে, ছোটবেলা দেখতে দেখতে আমরা বড় হয়েছি। যাদের এলাকায় নদী ভাঙন নাই তারা এই মর্ম বুঝবেন না, যাদের এলাকায় নদী ভাঙন আছে তারা এই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে সেখানে টিকে আছে। আমাদের বাংলাদেশটাও তাই। আমরাও এই বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের অভাব অনটন জন্মের পর থেকে আমরা দেখে আসতেছি। মানুষ বাড়তেছে, জমি কমতেছে, তাহলে অভাবও বাড়তেছে। এই অভাবের সংখ্যা অনেক। প্রতিদিন একটা দিন যাচ্ছে, আপনার আমার মাথার মধ্যে বাড়তি লাইবিলিটিসটা আসতেছে। প্রতিদিন যে বাচ্চাটা জন্ম হইতেছে সে ঋণগ্রস্ত হয়ে জন্ম হচ্ছে, ঋণী হয়ে জন্ম হচ্ছে। এটা হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষের সংখ্যা মাথা গোনা যদি বলেন একরকম, আর হিসাবে যদি বলেন আরেক রকম। 20 কোটির উপরে ছোট্ট একটা জায়গা। আমরা পৃথিবীর অনেক দেশে যাই, মানুষ হলো 3 কোটি, 4 কোটি, 5 কোটি, দেশ হলো বিশাল। তারা অনেক আরাম আয়েসে থাকে, তাদেরকে কি সুন্দর করে তারা রাখে। কিন্তু আমরা সরকার ইচ্ছা করলে, এখন অনেক হয়তো বলতে পারেন সরকারে সেই সমস্ত কথাগুলো বলতেছে না, এটা হলো বাস্তবতা। এটাকেও আমাদের ইচ্ছা করলে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি, যেটা পারছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়া এই জনগণকে কিভাবে বিদেশে কাজ করাইতে হয়, বিদেশে পাঠাইতে হয়, সেই ব্যাপারগুলোকে সবচেয়ে বেশি তিনি চিন্তা করেই সিদ্ধান্ত নিয়ে আজকে মিডল ইস্টে যান, ইউরোপে যান, সব জায়গায় বাংলাদেশের অনেক মানুষ। এটা এই ধারাবাহিকতা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেই দিকে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, বললাম না, প্রত্যেকটা ডিপার্টমেন্ট উনি নজর রেখেছেন।
তা আমরা খাল খনন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এটাও প্রেসিডেন্ট জিয়ার একটা বিপ্লব ছিল, প্রেসিডেন্ট জিয়ার একটা আন্দোলন ছিল। এটাকে এখন একটা জাগরণ সৃষ্টি করার মধ্য দিয়ে নতুনভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি জনাব তারেক রহমানের নেতৃত্বে। সর্বশেষ শুধু আমি এটাই বলবো, যারা আজকে বিরোধী দলে আছেন, পার্লামেন্টে খুব সুন্দর কথা, পার্লামেন্টে একদম বক্তৃতা দেওয়া যায়, মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আবার ওনাকে ধন্যবাদও জানান, খুব সুন্দর ছবি উঠান, ভালো, এটা কালচার, এটাই হওয়া উচিত। কিন্তু পার্লামেন্টের বাহিরে গিয়ে যে আচরণটা, আমি নিন্দা জানাই না, তবে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করব, সজাগ থাকার জন্য বলবো। কারণ একটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাকে কিভাবে মোকাবেলা করেছি আমি সাহস করে বলতে পারি। আমার বিরুদ্ধে কত মামলা ছিল, আমি কিভাবে মোকাবেলা করেছি, শারীরিকভাবে করেছি, মানসিকভাবে করেছি, অত্যাচারিত হয়ে করেছি, নির্যাতিত হয়ে করেছি, জেলখানে বন্দী হয়ে করেছি, রাস্তায় থেকে করেছি, বারবার আমাকে গ্রেপ্তার করেছে, কোনোদিন মাথা নত করি নাই। সুতরাং কেউ যদি কোনো কারণে, এই দ্বিধার কারণে, দ্বন্দ্বের কারণে, বিভক্তির কারণে, সুযোগের কারণে যদি কোনোভাবে তারা আসতে পারে, তাহলে তারা কি করতে পারে আমার এবং আপনার জানা আছে, আপনাদেরও জানা আছে। কিন্তু আপনাদের আবার সক্ষতাও আছে, এই সক্ষতা রাখা চলবে না। এই সক্ষতা আমাদের যারা তরুণ নেতৃত্ব, ওনাদের সঙ্গে আছেন, জোটবদ্ধভাবে আছেন, বা নির্বাচনে ছিলেন, পার্লামেন্টে আছেন। আমি সেই সাধারণ ছাত্রদের, এখন ভিন্ন রাজনৈতিক দল, নতুন নেতৃত্বে, সাধারণ ছাত্রদের নেতৃত্বে একসময় ছিলেন, কিন্তু একটা রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন, তাদেরকে বলবো, যেহেতু আপনার জেনারেশনের নেতা, আপনার নেতৃত্বে এসেছেন, নতুন দল করেছেন, আপনাদেরকে আরো বেশি গভীর চিন্তিত হতে হবে, আরো বেশি আলোচনায় যেতে হবে। আপনাদের দলের মধ্যে শুধু একজনের নামে বলবো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার মনে হয় আমার দলের মধ্যে যদি এই ধরনের কথা কেউ বলতো, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি বলতাম, আমি আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সরাসরি বলতাম, যেটা আমাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, এটা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপি একটা উদারপন্থী গণতান্ত্রিক দল, বিএনপি একটা সাধারণ মানুষের দল, মাটি মানুষের দল। জিয়া রহমান তাই করেছেন, বেগম খালেদা জিয়া তাই করেছিলেন। এই দলের কোনো মুখপাত্র বা কোনো নেতা তার চরিত্রের মধ্যে, তার কথার মধ্যে এই ধরনের কথা থাকবে, বাক্য থাকবে, এটা আমরা অ্যালাউ করতাম না, আমাদের পার্টি অ্যালাউ করতো না, সে যেই হোক। হ্যাঁ, আমি বললাম না যে আমরা সবাই যে খুব ভালো কাজ করতেছি তা না, তবে আমাদের চেষ্টা, আর যিনি নেতৃত্ব দিচ্ছেন তার মহৎ উদ্যোগ রয়েছে, তার নেতৃত্বে কাজ করি। কেউ অন্যায় করব, সঙ্গে সঙ্গে তিনি খবর দিচ্ছেন, তিনি সতর্ক করে দিচ্ছেন। কিন্তু আপনাদের পার্টির মধ্যে নতুন পার্টি দিয়েছেন, এই যে একটা লোক এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে, মির্জা আব্বাসের মতো লোক তার বিরুদ্ধে নির্বাচন করছেন, ভালো কথা, নির্বাচন করবেন, কিভাবে অশালীন, রুচিহীন, অসভ্য ভাষায়, মিথ্যা, বানোয়াট, এবং যেটা সমাজে যায় না, যেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পক্ষে মানাইতো, হাসিনার কথায় মানাইতো, হাসিনার দলের যারা বিভিন্ন আশেপাশের লোকজন ছিল তাদের কথা মানাইতো। কিন্তু এই হাসিনার পরবর্তী কারণ এটা উচিত না, কিন্তু বলে যাচ্ছেন, এবং এখন পর্যন্ত যেভাবে বলে যাচ্ছেন, এবং বিশেষ করে জিয়া পরিবারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখনো ক্ষেপে যাই নাই। প্রতিবাদের ভাষা অব্যাহত রেখেছি, সুশীল ভাষায়, ভদ্র ভাষায়, কিন্তু আমাদের সংগঠন
আমাদের প্রজন্ম, আমাদের নেতৃত্ব, আমরা যারা ছাত্র রাজনীতি করে এখানে এসেছি, আমরা যদি কয়েকজনের মুখ খুলি তাহলে এই ইয়াং জেনারেশন, আমি মনে করি আমি তাদের সঙ্গে যেভাবে কাজ করেছি সেই ছাত্র রাজনীতি শেষ করে জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে এবং এর পরবর্তীতে এখন পর্যন্ত জেনারেশনের সঙ্গে থেকে কাজ করি। আমরা যদি খুব বেশি উদাত্ত আহ্বান জানাই, স্বাভাবিক কারণেই আপনি একটু বিপদগ্রস্ত হয়ে যেতে পারেন, কিন্তু এই রাজনীতি ত্যাগ করেন। এটা অপরাজনীতি, এটা মানুষ গ্রহণ করে না।